হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন প্রায় 3টে মতন বাজে। আজ একটু দেরি করেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে না একদম ল্যাদ লাগছে, কিছু করতে ইচ্ছা করছিল না। এই ছেলেটার অফিসিয়াল কাজ বাদে সমস্ত কিছু একটার পর একটা সারা সপ্তাহ জুড়ে সাজিয়ে গুছিয়ে রাখে কখন আমি এখানে আসব আর তিনি আমাকে সাথে করে নিয়ে একটার পর একটা কাজ সারবে। তার কনসেপ্টটাও যদিও ভুল কিছুই না, এই কাজের মধ্যেই নিজেদের সাথে নিজেদের কিছুটা সময় কাটানো, একটু ঘোরাঘুরি করে। আমরা একটু বেরোচ্ছি, কারণ আমাদের একটা ব্যাংকের কাজ পেন্ডিং পড়েছিল অনেকদিন থেকেই। এবার ব্যাংকের কাজটা আমি আসছিলাম দেখে করছিলও না, আসছিলাম না দেখে কি গার্ডার রবার হয় না, চুলে বাঁধার রবার, ওর মধ্যে নোংরা পেঁচিয়ে পড়ে রয়েছে। কেউ একটা ফেলেছে, সেটা আমি কি করে জানবো কে এসেছে? আমার তো জানার কথা না এখানে কে এসেছে, কারণ আজকে যদি আমি না থেকে কাজটা করে যাই তাহলে সেটা আর করা হবে না। আজকে আমি তো যেতেই পারলাম না। সকালবেলা মার বাবাকে ফোন করে বলে দিলাম যে আমি যেতে পারবো না। আর কি বলবো, তোমাদের কিছু বলার নেই। যেদিন একটু দেরি করে আসবো, মানে স্যাটারডে আসবো এরকম, এক্ষুনি এটা হতো, এক্ষুনি। এই ভরা দুপুরে বেরোনোটা যে কতটা কষ্টকর, আর এই কয়েকদিন যেই পরিমাণ গরমের রেশ পড়েছে, বাইরের দিকে তাকালেই যেন সূর্যি মামা গিলে খাবে এমন একটা ব্যাপার স্যাপার। কিন্তু কাজ থাকলে তো কোনো উপায় নেই। অফিসিয়াল কাজ রুডির অফিস চলাকালীনই করতে হবে। আজ মিটিং সেরে একটু সময় বের করা গেছে, ওই হাফ অ্যান আওয়ার মতন, তার মধ্যেই কাজ সেরে ফিরে আবার ওকে নিজের কাজে বসতে হবে। এই কারণেই জানো তো কত যে কাজ দিনের পর দিন সময়ের অভাবে পেন্ডিং পড়ে আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে বেচারা নিজের অফিসের কাজ করেই তো কুলিয়ে উঠতে পারে না, কখন তার বাড়তি অফিসিয়াল কাজগুলো সারবে বলতো। এই দুজনে রওনা দিলাম। খুব একটা বেশি দূরে কাজ না, একদম কাছাকাছি, ওই মিনিট 15-20 মতন লাগবে। আর রাস্তাঘাট যেহেতু এই সময়টা ফাঁকাই থাকে, খুব একটা জ্যাম থাকে না, তাই খুব দেরিও হবে না পৌঁছাতে। কিন্তু ওই যে আমাদের পোড়া কপাল, আমরা যতই জ্যামটাকে অ্যাভয়েড করতে চাই, এই জ্যাম যেন কোনোভাবেই আমাদের পিছু ছাড়ে না। যাই হোক, কাজ সেরে আমরা বেরোলাম। যখন বেরিয়েছি আরেকটা কাজ এমনিও বেরিয়ে করতেই হতো, ভাবছি এখনই সেরে যাই। একে তো সূর্যি মামার দাপট, তার উপর আবার গাড়ি ঘোড়ার ধোয়ার গরম, সব মিলেমিশে যেন মনে হচ্ছে আগুনের পাশ দিয়ে যাচ্ছি। প্রায় পরন্ত বিকেল, সূর্য মামা অস্ত যাওয়ার মুখে, তবুও শেষ মুহূর্তে তার পক্ষে যতটা শক্তি আমাদের দিকে ছুড়ে দেওয়া সম্ভব এখন এসে জোর কদমে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। দেখো কি অদ্ভুত ভাবে মেঘের চাদরটা সূর্যের তাপটাকে আটকাতে চাইছে, আর তার যেন কোনো মতেই সেটা সহ্য হচ্ছে না, আরেকটু আমাদের জ্বালানোর চেষ্টা। এখন আমরা আসলাম একটু ডায়মন্ড প্লাজাতে। চারিদিকে নতুন জামার গন্ধ যেন একেবারে চুম্বকের মতন টানছে আমাকে। এতবার এখানে যাওয়া আসা করি, এই সিকিউরিটি দাদারাও যেন প্রত্যেকেই আমাদের চিনে গেছে। চারিদিকটা দেখতে যে কি ভারী সুন্দর লাগছে না। পুজোর নতুন নতুন কালেকশন, ম্যানিকুইন গুলোকে নতুন নতুন ভাবে জামা কাপড় পরিয়ে সাজিয়ে রেখেছে। এই পুজো আসলে না ওরাও যেন মনে হয় একটু নিত্য নতুন ভাবে সাজতে পারে। এই সময়টা যেন প্রত্যেকটা মল একটু আলাদা রকম ভাবে সেজে ওঠে, সব সময়ের থেকে একটু আলাদা। যেহেতু বিকেলের আগেই এসেছি, তাই এতটা ফাঁকা। সন্ধে হতে না হতে ভিড় দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। কেনই বা হবে না বলতো? পুজো তো একদম দোরগোড়ায় চলে এসছে, লাস্ট মিনিটের টাচ আপটা তো সেরে ফেলতে হবে। আসলে সকলেই তো তাদের প্রতিদিনের কর্মব্যস্ততা শেষ করে তারপরেই শপিং এর জন্য একটু সময় বের করে রিল্যাক্সেশনের জন্য, তাই সন্ধ্যাতে ভিড় তো হবেই অগত্যা। আমাদের আজকে কাজ স্মার্ট বাজারে মূলত, তাই একেবারে ওখানে এসেই হানা দিয়েছি। আসলে ঘরে বেড টিস্যু শেষ হয়ে গেছে, ওটাই নিতে আসা মেইনলি। এখানে তো বাই ওয়ান গেট ওয়ান অফার দেয়, আমাদের ওই দুটো টিস্যু নিলে মোটামুটি অনেকটা দিন চলে যায়। তারপরে ঘুরে দেখি, আর যদি কিছু চোখে পড়ে নিয়ে নেবো। এটা আলাদা গ্লো এর কাজ করে, ওটা আলাদা কিছুর কাজ করে। এবার তুই কোনটা নিবি সেটা তোর উপর বেঁচে। নে ডিটেনটা নে, কিন্তু এভরিডে ইউজ করবি। ওই ব্যাম্বো চারকোলটাও নিতে পারিস শুডি। ও ওটা নো স্ট্রিপ। ওই দেখো ওই অ্যালোভেরা জেল, ওটা আমি কত ইউজ করেছি।
এটাই নে, ডিটানিং এরটাই নে, একই ব্যাপার, ডিটানিং নিলেও হবে আর ভিটামিন সি নিলেও হয়, কিন্তু ডিটানিংটাই আমি প্রেফার করছি। মানে তোর কি এইসব জিনিস বেশি চোখে পড়ে, কোনটা ফাঁকা কোনটা কি আছে? আরে ফিল আছে, চল। এখানে আসলে আমি আশেপাশটা ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি অনেকবারই, কিন্তু পারমিশন পাইনি জানো তো। আজ তো ভিড়টা একটু বেশি, সবাই কাজে ব্যস্ত, তাই দেখি কতটা সম্ভব হয়। আমাদের যা যা নেওয়ার না নেওয়া হয়ে গেছে, রুডি লাইনও দিয়েছে, ওর বিল হতে একটু সময় লাগবে। কাউন্টার অনেকগুলোই খোলা, তবে ও যেখানে দাঁড়িয়েছে তার আগের জন প্রচুর জিনিসপত্র কিনেছেন, মাসকাবারি বাজার, অনেকটা সময় লাগবে বিল হতে। আর আমাদের কাছে সময়টা একদমই কম, তাই পাশের বিলিং কাউন্টারে আমি যেতে বললাম। তবে এখানে এসে আমি খুব কনফিউজড হয়ে যাই জানো তো। আসলে প্রতিদিন ওরা জিনিসপত্র এদিক ওদিকে করে, এই খুঁজতে খুঁজতেই আধা সময় শেষ হয়ে যায়, আর কি কি নেব সেটাই মনে করতে পারি না। বলা ভালো চাই না, কারণ আবার এত জিনিসের মাঝে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে তা বের করতে হবে, তারপর 50 জনের পেছনে লাইনে, তারপর বিলিং। এত ধৈর্য আমার নেই বাপু। এদিকে দুর্গা মায়ের পুজো এখনো শুরুই হলো না, দিওয়ালির ঘর সাজানোর সরঞ্জাম এসে হাজির। ওর বিলিং কমপ্লিট হতে হতে তাই ভাবলাম একটু তোমাদের সাথে নিয়ে আমিও ঘুরে দেখি কি কি কালেকশন এসেছে। কত রকমের ক্যান্ডেল, কত রকমের প্রদীপ এসেছে, শুধু দেখো। গেট দিয়ে ঢুকেই সবটা এমন ভাবে সাজিয়েছে যেন সবার আগেই চোখে পড়ে। দাঁড়াও একটু হাতে নিয়ে দেখি কোনটার কি দাম করেছে। এই প্রদীপের সেটটা না খুব ভালো লাগছে, 12টা সেট 149 রুপিস দাম রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই ছোট্ট মতো ক্যান্ডেলের সেটটা কি সুন্দর লাগছে দেখতে, 7টার একটা সেট করেছে আর 170 রুপিস দাম, বেশ ভালো লাগছে দেখতে। আর এই বড় মতো প্রদীপটাকে দেখো, 99 রুপিস দাম, কি সুন্দর লাগছে দেখতে। ঘরের মাঝখানে রাঙ্গুলি করে বড় প্রদীপটাকে জ্বালিয়ে রাখলে কি অপূর্ব লাগবে দেখতে বলো তো। আর এই ক্যান্ডেলটা 30টার একটা সেট, ওই 99 রুপিস মতন দাম রেখেছে, বেশ নর্মালের মধ্যে ভালো। আমরা না খাওয়া দাওয়া করে এসেছি ডায়মন্ড প্লাজাতে, আর আজকে ডায়মন্ড প্লাজাতে এসে একটা সব থেকে ভালো জিনিস ঘটেছে, সেটা হচ্ছে রুডি নিজে স্কিন কেয়ার শুরু করেছে, কারণ ওর হাতটা দেখেও বুঝতে পেরেছে এবার আবার ট্রিটমেন্ট করা উচিত, তাই সেটা শুরু হয়েছে। আজকে তার প্রোডাক্ট হয়ে যাচ্ছে বাড়িতে, তারপর দেখা যাক কতদিনে কি এক্সিকিউট হয়। এবার তো বাড়ির দিকে রওনা দিয়েছি, কিন্তু যাওয়ার আগে একটু ম্যাক্স আর ট্রেন্ডসে ঢু মেরেছিলাম। তেমন একটা পুজোর কালেকশন কিচ্ছু আমার ভালো লাগেনি জানো তো। প্রত্যেক বছরই আমার পুজোর লিস্টে ম্যাক্স বা ট্রেন্ডস থেকে কিছু না কিছু থাকে, বাট এই বছর মনে হয় একটাও থাকবে না। চলো এবার ছুট লাগাই বাড়ির দিকে, প্রায় সন্ধে ঘনিয়ে আসতে চললো। আমাদের খাওয়াও হয়নি এখনো, আর আমাদের গাড়িটা ওই পারে রাখা, সেটাকেও নিতে হবে। আমরা আগে যেখানে চায়ের জন্য আড্ডা দিতাম, গাড়িটাকে আমরা ওখানেই রেখে আসি। এদিকে তো পার্কিং ছাড়া কোনো উপায় নেই, আর বাড়ির একদম সামনেই শপিং মল, কি আর পার্কিং এ রাখবো বলো তো। ও বেচারা কেমন ছুটছে দেখো, গিয়েই বোধহয় মিটিং অ্যাটেন্ড করতে হবে, খাওয়ারও মনে হয় সময় পাবে না। এই একটা বাজে সমস্যা জানো তো। আর যেদিনই আমরা কাজের জন্য একটু সময় বের করে এমন বেরোবো, সেদিন যেন ও আরও সমস্যায় পড়ে যায়। এখন প্রায় 10টা মতন বাজে। আমরা কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারছো? বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি, একেবারে এখানে এসেই শুরু করলাম। আসলে রুডির অফিসটা শেষ হতে হতে অনেকটা সময় লেগে গেল, আর আমি বললাম আজকে কোথাও বেরোতে হবে না, আমরা বাড়িতেই থেকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। কিন্তু এই মহারাজ যে আমার কোনো কথা শুনবে না, ওর বেরোতে হবেই, এটা নেসেসারি। তাই বললো যখন একটু রাত করেই বেরিয়েছি, চল শিয়ালদার দিকে যাই, একটু ফল মার্কেটটা ঘুরে আসি। তোমরা তো জানোই আমাদের ঘোরার কোনো শেষ নেই, যখন যেখানে মন চায় আমরা চেষ্টা করি যেতে। তবে একটা জিনিস আমাদের এখনো বাধা দেয়, তা হলো আমাদের স্বপ্ন উড়ান। ওর ক্যাপাসিটি তো খুব বেশি না, তাই আমাদের ওর ব্যাপারটা বুঝেই সিদ্ধান্ত নিতে হয় আমরা কতদূর যেতে পারবো। কারণ শুধু গেলেই তো হবে না, আমাদের আবার ফেরার চিন্তাটাও করতে হবে। তবে জানো তো, ও আমাদের কখনো নিরাশ করেনি। তবে ওর সাধ্য মতন ওর যতটা সম্ভব ও আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করে। তবে এত রাতে এখানে খুব একটা আমাদের
আমাদের আশা হয়ে ওঠে না, কোথাও ঘুরতে যাওয়ার থাকলেই আমরা এখানে আসি। আজ মনটা এখানে এসে খুব খারাপ লাগছে। এটাই ভাবছি যদি বাড়ি ফিরে না গিয়ে ট্রেনে করে কোথাও পাড়ি দিতে পারতাম কিনা ভালো হতো। এত রাতে কত রকমের ফল দেখেছো, মানুষ দরদাম করে কেনাকাটি করছে। ব্যাস আমার চোখটা তো আটকে গেল, আর কি করি এবার। এখানে এসেছি তাও আবার চোখের সামনে ফুচকা পড়ে গেছে, সেটা না খেয়ে চলে যাব সেটা আবার হয় নাকি। চলো তবে একটু সামনের দিকে এগিয়ে যাই, কারণ গাড়িটাও রাখতে হবে। এই মাঝপথে গাড়ি রেখে দাঁড়িয়ে ফুচকা খাওয়াটা একদমই সম্ভব না। তবে সামনের দিকে এগিয়ে দেখি যদি আর কয়েকটা দোকান থাকে সেখান থেকে খেয়ে নেবো না হয়। অনেকটা সামনে এসে একটা ফুচকা কাকুর দোকানে দাঁড়ালাম। আসলে খুব বেশি ফুচকা খেতে ইচ্ছা করছে। কাকুকে বললাম একটু ঝাল ঝাল করে আলুটা মাখো কাকু, অনেক দিন মন ভরে ফুচকা খাই না, একটু বেশি করে আলু ভরে তারপর ফুচকা দেবে। তবে যতই বলি আলু মাখার কথা, ফুচকার দোকানের সামনে আলু মাখা দেখাটার যেন অনেকটা ধৈর্যের ব্যাপার। এই ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আমাদের যে কত রকমের চাহিদা থাকে, আলুতে একটুখানি লঙ্কা বেশি দেবে, একটু লেবু দিয়ে মাখবে, একটু মটর দেবে, একটু ছোলা দেবে। চলো তবে একটু খাওয়া শুরু করি, আর দাঁড়ানো যাচ্ছে না। ফুচকাটা দারুণ ছিল, রাতে কাকু একদম দিল জিতে নিয়েছে। উফ, একদম চরম শান্তির ব্যাপার। আর আমার সব থেকে ভালো জিনিস কে জানো তো, এই ছেলেটাও আমার সাথে ফুচকা খেতে পাল্লা দিয়ে এত ভালোবাসে। চলো যাই হোক, একটু ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, কিছুটা সময় কাটানো হলো। এবার একটু আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। তবে দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখায়। কিছুদিন ধরে ফোন স্ক্রল করতে করতে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখেছি শিয়ালদা স্টেশনে, তোমাদের দেখানো হয়নি। এই যে এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে। শিয়ালদা স্টেশনে ঢুকে একদম রাইট সাইডে যেখানে হলুদ ট্যাক্সি গুলো, উবের গুলো দাঁড়িয়ে থাকে, ঠিক সেই জায়গাটা পুরো সেট করে দিয়েছে। বেশ অনেকখানি জায়গা জুড়েই করেছে। তবে জানো তো, ফটো ভিডিওতে দেখতে যতটা না ভালো লাগছিল, সামনে থেকে দেখতে সত্যিই মারাত্মক সুন্দর লাগছে। এমনিতেই রাতের বেলা শিয়ালদাকে দেখতে একটু আলাদা রকমই লাগে, মনে হয় যেন জাতীয় পতাকার এক অদ্ভুত প্রতিবিম্ব। তবে কি জানো তো, রাতের দিকে সমস্ত মানুষ তার নিজের নিজের পেশায় কর্মরত থেকে প্রত্যেকটা রঙের মানে খেয়ে যেন আরো বেশি পূর্ণতা করে তোলে। তবে আর কিছুদিনেরই অপেক্ষা, তারপরে এই জায়গাটা আরো অদ্ভুত সাজে সেজে উঠবে। একদিকে লোকের ছোটাছুটি, আর অন্যদিকে সারা রাতময় বিভিন্ন ঢাকের অপূর্ব আওয়াজ, সাথে দূর দূরান্ত থেকে গেস্ট আসবে বলে আরো সুন্দরভাবে আলোয় সেজে উঠবে। তবে যাই হোক, নিয়ে আসলাম তোমাদের ফল মার্কেট ঘোরাতে, সেই নিয়ে কিছু না বলে আবোল তাবোল কত কিছু যে বলে গেলাম। এই দেখো কত রকমের ফল দেখেছো। এখান থেকেই ফল বিক্রেতারা ফল কিনে শুরু করবে সারা দিনের জার্নি তাদের। এখানে যদিও খুচরো ফলও পাওয়া যায়, কত লোক তাদের বাড়ির জন্য খুচরো ফল নিয়ে যাচ্ছে। আমি রুটিকে বললাম যে কিনে নিয়ে যাই কিছু ফল, আমরা ভালোও হবে। এই মহারাজ এক বাক্যে তো একেবারেই না, আর আমাকে কিছু বলার উপায় আছে? তবে এখানে আর কোনো ফল দেখলে আমার অত কষ্ট হয় না, জানো তো। বাতাবি লেবু এরকম শয়ে শয়ে দেখলে আমার এত কষ্ট হয়, কারণ আমাদের বাড়িতে একটা বাতাবি লেবু গাছ আছে, আর যেখানে এরকম ঝাঁকড়িয়ে বাতাবি লেবু হয় আমরা কেউ ধরেও দেখি না, জানো না, বাড়ির একটা মেম্বারও। গাছ ধরে হয় বিক্রি করে দিতে হয়, আর না হলে আশেপাশের লোকজন খেয়ে নেয়, আর না হলে পড়ে নষ্ট হয়ে যায়। এমনটাও নয় যে আমরা যখন বিক্রি করে দিই খুব বেশি একটা দামও পাই, কিন্তু ওই কে খাবে বলো তো। দেখো কত কত লেবু পড়ে আছে। আসলে আমি তো এখন আর লেবুটা খাই না, আমি ফলের মধ্যে একটু লেবু আর বেদানাটা খেতেই ভালোবাসি। আর আগে তো আমি একদম বিগত প্রত্যেক দিন এই লেবুটা আমার লিস্টে রাখতামই, কিন্তু এখন মায়ের কাছে অর্পণ করেছি, তাই যতদিন না মনের আশা পূর্ণ হচ্ছে তাই লেবু তো খেতে পারবো না। নচেত এই মহারাজ না করলেও আমি লেবু কিছুটা এখান থেকে নিয়েই যেতাম। চলো তবে এবার আমরা আস্তে আস্তে একটু বাড়ির দিকেও রওনা দিই। অনেক ঘোরাঘুরি হলো। আসলে এখানে আসলে না এই মহারাজ প্রত্যেক দিন বেরিয়ে বেরিয়ে আমাকে কিছু না কিছু একটু চিনিয়ে রাখে। আসলে কাজের ফাঁকে যখন আমি খুব বেশি ডিমোটিভেট হই, তখন কিছু কিছু জিনিসও এমন ভাবে আমার সামনে তুলে ধরে, মনে হয় থেমে গিয়ে কি লাভ, আরেকবার না হয় শুরুই করি, ঠিক হয়তো জায়গায় গিয়ে পৌঁছাবো। আমাদের এই দুজনের প্রত্যেকটা রাতে আড্ডা, গল্প, ঘুরে বেড়ানোর সঙ্গী হয়ে যে তোমরা আমাদের পাশে থাকো, এটা আমাদের কাছে কিন্তু একটা অনেক বড় ইন্সপিরেশন। যাই হোক, তবে আজ ভিডিওটাও তবে এখান থেকে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো।